হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন কখন সেটি যদি আপনি একটু ক্লিয়ার করেন। আর কিছু, কিছু বিষয় আরো উল্লেখ করেছে সেটি দর্শক মণ্ডলীও জানে, আপনিও জানেন, আমিও জানি। সে বিষয়ে যদি আপনি কিছু বলতে চান স্পেসিফিক্যালি সেটা আমাদেরকে একটু জানাতে পারেন প্লিজ। দেখুন, আমি ঝেড়ে কেসে যেটি বলতে চাই, টিল টু ডেট আমি একটি বিশ্ববিদ্যালয়ে আমার সাবস্ট্যান্টিভ জব, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আমার আলমা মাটা। আচ্ছা, আমি জি, কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমি শিক্ষক হিসেবে যোগ দিইনি। এক। জি, 2 নাম্বার হচ্ছে, আমি আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এই 2 পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে অন ডেপুটেশনে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, সরকারের আপনার কাইন্ড অফ রিকুইজিশনে আমাকে যেতে জি, হয়েছে। বিষয়টা এমন না যে আমি লিয়েন নিয়ে গেছি, আমি সেখানে গিয়েছি অন ডেপুটেশন। এক। জি, এখন তিনি যে অ্যানালজি ড্র করবার চেষ্টা করছেন যে আমি পাইকারি ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে লোকজনকে পিএইচডি প্রদান করেছি, এটা সর্বব্য জি, মিথ্যা, ডাহা মিথ্যা কথা। এক। জি, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার পক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার পিএইচডি প্রদান করাটা অসম্ভব একটা ব্যাপার। এক। জি, দ্বিতীয়ত, তিনি জেনারেল আজিজ, সাবেক সেনা প্রধান, তার সম্পর্কে বলেছেন। জেনারেল আজিজ আমার তত্ত্বাবধানে পিএইচডি এবং পোস্টডক করেছেন। তিনি পিএইচডি করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এটিও ডাহা মিথ্যা আচ্ছা, একটা তথ্য। জি, আর তিনি যেহেতু বিষয়গুলো অবতারণা করেছেন, বলবার চেষ্টা করেছেন যে আমি রয়ের এজেন্ট। তিনি কিভাবে জানলেন? জি, এক। আর র কি কাঁচা মাছ খায়? আর আমি কি বেকুব? আমি বাংলাদেশের একজন কমিশন প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের। আমি কি বুঝি না এটার ইমপ্লিকেশন কি? তিনি যে এই যে ডাহা একটা মিথ্যা প্রবচন দেওয়ার চেষ্টা করলেন, সেটি আমি মনে করি অনৈতিক এবং তার এখতিয়ার বহির্ভূত কাজ। এক। রয়ের এজেন্ট আপনার এখানে কিছু টাকা পয়সারও সম্ভবত কথা প্রশ্নই আসে না, রয়ের প্রশ্নই আসে না। এখন এইসব যদি বলেন, আমি তো ওই কমেন্টস গুলো দেখেছি, কেউ কেউ সন্দেহ করেছেন তিনি আইএসআই এর এজেন্ট। আমি তো সেই গালিটাও ওনাকে দেবো না, কারণ র আচ্ছা, বলেন, আইএসআই বলেন, সিআইএ বলেন, মোসাদ বলেন, কেজিবি বলেন, এমএসএস বলেন, যে কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত হতে হলে, পেরলে থাকতে হলে, এটা ওই লোক জীবিত অবস্থায় কেউ জানবে না। এক। আচ্ছা, তিনি আচ্ছা, তো আচ্ছা, বেসিক্যালি, আমি যতটুকু শুনেছি, নিউ ইয়র্কে বর্তমানে বসবাস করেন এবং প্রহরীর কাজ করেন একটি দলানে। আর আপনার যেসব কাহিনী ওনার সম্পর্কে আছে তা কহতব্য নয়, তবু যেহেতু বিষয়টা তিনি উত্থাপন করেছেন, সেই জন্য আমি বলবো যে এই যে ভদ্রলোক হুম, মুস্তাফিজুর রহমান, তিনি লেফটেন্যান্ট কর্নেল, হুম, 15ই সেপ্টেম্বর 1969 সালে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ভরাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের আলী আকবর তালুকদার এবং শিরিন আক্তারের ছেলে। তার বাবা ছিলেন একজন জেল সুপারিনটেন্ডেন্ট। দুর্নীতির দায়ে তার বাবা চাকরি হতে বরখাস্ত হন জি, এবং উত্তরায় সেক্টর 14, রোড 16, বাসা নং 109, এখানে একটি 5 তলা বাড়ি এবং লালমাটি এলাকায় তার একটি বাড়ি রয়েছে বলে জানা যায়। দুর্নীতির বিষয়ে জ্ঞাত আয়ের উৎস প্রকাশের জন্য দুদক হতে তাকে তলব করলে তিনি ভয়ে দেশ ছেড়ে আমেরিকাতে পাড়ি জমান। পরবর্তীতে আমেরিকাতে তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ মুস্তাফিজ সাহেবের বাবা। জি, পরবর্তীতে যার ফলে দুর্নীতি বিষয়ক দুদকের সেই মামলার তদন্ত আজও কোনো সুরাহা হয়নি। মুস্তাফিজুর রহমান 24তম বিএমএ লং কোর্সের সাথে 21 জুন 1991 সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক করে কমিশন প্রাপ্ত হন। তখন তিনি একজন গড়পড়তা সাধারণ বুদ্ধিমত্তা মানের অফিসার হিসেবে পরিচিত ছিলেন। অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এ কর্মকর্তা সেনাবাহিনীর প্রচলিত ঐতিহ্য মানদণ্ডে পরপর 2বার পদোন্নতি বোর্ড কর্তৃক অনুত্তীর্ণ হন। ফলে তিনি বেছে নেন ভিন্ন পদ, তোষামোদী করে ও উপর মহলের বিশেষ আশীর্বাদ আর উচ্চপদস্থদের বিশেষ করুণায় তিনি মেজর হতে
লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি প্রাপ্ত হন। এক পর্যায়ে লোভী হয়ে ওঠেন এবং কর্নেল হবার জন্য নিয়মিত সিনিয়র অফিসারদের বাসায় এসে নানা চেষ্টা তদবির করতে থাকেন। তিনি লং কোর্সের প্রশিক্ষণ চলাকালে আহত হলে তাকে সিএমএইচ এ ভর্তি করা হয়। ঢাকা সিএমএইচ এর 51 নম্বর কেবিনে ইন্টার্ন নার্সকে প্রথম দিনেই নানা ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ আছে এবং মোবাইলে ভিডিও ধারণ করেছেন এমনটিও শোনা যায়। আহ, আহ, উম, এবং তিনি আপনার যে কাণ্ডগুলো করেছেন জি সেটি আসলেই একজন দুশ্চরিত্র লম্পট অফিসার হিসেবে তাকে আপনার তুলে ধরে। এইরকম একটি অবস্থা জি সমাজে এই ধরনের একটা ইমপ্রেশন আছে জি এবং আহ, তিনি দেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি, বিদেশে যে সাধু সেজে থাকার চেষ্টা করেও নিজেকে পাক মুক্ত রাখতে পারেননি। তার বাস্তব উদাহরণ, তিনি কিন্তু পিএনজি এবং এই অবাঞ্ছিত লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান রোড আইল্যান্ডে হোয়াইট হর্স বারে মদ খেয়ে মাতাল অবস্থায় এক নারী শ্লীলতাহানির চেষ্টা করে সেখানে চরম গণধোলার শিকার হন এবং তার এই যে অবস্থাটা, তার ফলে যুক্তরাষ্ট্রে আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সেখানে টিকে থাকতে তিনি বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া। সারাদিন ফেসবুক আর ইউটিউবে সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের নামে মিথ্যাচার করে ভিডিও পোস্ট করেন। এখন এই যে কাণ্ডগুলো আমি তিনি আমি করছেন, আমি যদি আরেকটা প্রশ্ন করি স্যার, ওই যে আমাদের বর্তমান যে যে সেনাপ্রধান রয়েছেন জেনারেল ওয়াকারকে যে- নিয়েও তিনি কিছু কথা বলেছেন এবং ওয়াকারের বিরুদ্ধেও তিনি কিছু কথা শব্দ উচ্চারণ করেছেন। জি, এই ব্যাপারে তিনি আপনার কোনো মন্তব্য আছে? আমাদের মাননীয় সেনা প্রধান সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলেছেন তা তা এখতিয়ার বহির্ভূত এবং আমরা সবাই জানি যে তিনি সকল সেনানিবাসে পার্সন নন গ্রাটা। এবং আরো ভয়ঙ্কর কথা যেটি আমি বলবো সেটি হচ্ছে, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদের সময় তিনি ছিলেন আর্মি সিকিউরিটি ইউনিটের ঢাকা ডিটাচমেন্ট কমান্ডার, অর্থাৎ ঢাকা সেনানিবাসের সকল ঘটনা তার জ্ঞাতসারই হয়েছে। তিনি আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ির ফ্রিজে যে মদের বোতলের নাটক প্রচার করা হয়, আর্মি সিকিউরিটি ইউনিটের ক্যামেরাম্যানকে দিয়ে তার ছবি তুলে আর্মি সিকিউরিটি ইউনিটের কমান্ড্যান্ট কর্নেল আক্তার হামিদকে প্রথম এই লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজ পাঠিয়েছিলেন। ময়মনসিংহ আরডক অফিস থেকে রাতের বেলা লেফটেন্যান্ট কর্নেল আমাদের সবার শ্রদ্ধ হাসিনুর রহমান বীর প্রতীককে আটক করে নিয়ে আসার টিমে এই মুস্তাফিজ ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর বীর প্রতীককে যখন গাড়িতে উঠানো হয় তখন এই মুস্তাফিজ তাকে কালো কাপড়ের হুড পরান এবং হাতকড়া পরিয়ে দেন। সেদিন তার মনে হয়নি সেনাপ্রধান আনলফুল কমান্ড তিনি পালন করে চাকরিরত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীককে ময়মনসিংহ থেকে উঠিয়ে এনেছেন। ঢাকা সিএমএইচ এর 51 নং ক্যাবিনে ইন্টার্নশিপরত এক নার্সকে ভয় দেখিয়ে যে কাণ্ডটি করেছেন সেটি কহতব্য নয় এবং তিনি যখন মিশনে ছিলেন তখনও নারী ঘটিত কেলেঙ্কারিতে জড়িত হয়েছেন বলে জানা যায়। তো এইরকম একজন ব্যক্তি, আমরা কখনোই বিলো দ্য বেল্ট তাকে আক্রমণ করতে চাই না, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু যেহেতু তিনি অবান্তর প্রসঙ্গগুলো হাজির করেছেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে, তারপর মাননীয় সেনাপ্রধান আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানকে এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে, সবাইকে তিনি আঙ্গুল তুলছেন, সেই জন্যই একান্ত বাধ্য হয়ে জনমনে বিভ্রান্তি দূর করবার জন্যে আমি এই প্রসঙ্গটা উত্থাপন করলাম। আমি আমার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে একাধিকবার টকশোতে অবতীর্ণ হবার, এবং তখনও আমার মনে হয়নি যে তিনি এইরকম অনধিকার চর্চা করার চেষ্টা করবেন। তো আই হ্যাভ এভরি সিম্প্যাথি ফর হিম এবং আমি আশা করব আল্লাহ রাব্বুল আলামিন তার এই অপরাধগুলো থেকে তাকে আপনার মাফ করে দেবেন এবং তিনি তওবা করে আশা করি ভবিষ্যতে সৎ জীবন যাপনের চেষ্টা করবেন।